এবং উই ওয়ান্ট জাস্টিস ফর বদমেজাজ কবির। রাস্তায় নামতেছি, রাস্তায়। তো আমি এত ভালো তবলা বাজাই টনি আপু, ওর তবলা বাজানো আমি শিখাবো তোমার, আমি কথা দিতেছি। সেম ওয়েতে ভাবলাম যেহেতু আমরা প্রেস করলে মানুষ প্রেস করে মামলা না করে, তো ভাবলাম যে যেভাবে লাইভ করে আমিও সেভাবে লাইভ স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মার্জিয়া খান সিমেন। এবং অনেক রাত হয়ে গেছে যে আমি লাইভে আসছি। হোপফুলি তোমরা সবাই ঘুমাই গেছো, জাস্ট কয়েকজন আসো। এবং সকালবেলা আমার পক্ষ থেকে তোমাদের জন্য গুড মর্নিং লাইভ থাকবে, এটা যে রাতে আমি লাইভে এসেছিলাম। এবং আমি আপনাদেরকে একটা ছবি দেখিয়েছি যেখানে আমাদের দেশের একজন স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটারের ছবি, এবং ও হচ্ছে একটা বদমাইশ ছেলে, বদমেজাজ ছেলে। তো এই কারণে ভাবলাম যে একটু কথা বলা দরকার, কারণ অলরেডি এই পোস্টটা আমার পেজ থেকে ডিলিট করা হয়েছে এবং আমার মনিটাইজেশন অফ করা হয়েছে। আসলে আপা ভুলে গেছে, এগুলো আমি ডরাই না। যাই হোক, তোমাদের কি অবস্থা বলো? আগে তোমাদের সাথে একটু কনভারসেশন করি। ভাইরে ভাই, আমি অনেক অসুস্থ, আমার ভয়েস তোমরা বুঝতে পারতেছো। মানুষজন তো কমেন্ট করাইতেছে যে আমি ভয়ে আসতেছি না লাইভে, এই জন্য ভাবলাম যে ফাইন, ওকে, একটু ভয়টা কাটাই। আর যে একটা প্রেস কনফারেন্স করছে, যে কথাগুলো বলছে, ভাই পুরোটা শুনতেও তো সময় লাগে। আমি একদমই পুরোটা শুনতে পারি নাই, কারণ আমার একদম ইন্টারেস্টই নাই। আমি জাস্ট একটা ক্লিপ দেখছিলাম, এটার মধ্যে বলতেছে আমরা তো শিওর দিচ্ছি না, আমি অভিযোগ করছি, যেহেতু ওনারাও অভিযোগ করেছে আমরাও করতে পারি। ভাই এগুলা কি মজা? আমরা অভিযোগ করছি মানে আমরা প্রমাণ সহ কথা বলছি। আমরা প্রেস করছি কারণ আমাদের কাছে প্রমাণ ছিল। তো তুমি উল্টা প্রেস কেন করবে? যদি আমরা ভুল ইনফরমেশন দিই তোমার ব্যাপারে, তোমার তো আসলে মামলা করা উচিত। আসলে একটা বোকা। তো আমি ভাবলাম যে আসলে কথা বলি। এবং আমার পেজের মনিটাইজেশন অফ করা হয়েছে স্ট্রাইক মেরে। আমার যেহেতু আগেই জিডি করা ছিল এবং অ্যাকশন নেওয়া ছিল, এরপর আমি ওমরায় চলে গেছিলাম। তো এখন আসলে পাকাপোক্ত ভাবে আমার মামলা করার সময় চলে আসছে। তোমরা যারা উদ্যোক্তারা আছো আমার সাথে প্রতারণা নিয়ে অভিযোগ করতে চাও, তারা প্লিজ জানাবা। আমাদের টনি আপু আমাদের সাথে আছে। আর আজকে হচ্ছে আমি বদমেজাজ কবিরকে নিয়ে কথা বলবো। আকিব, এই যে এটা পড়ে গেছে, বদমেজাজ কবিরকে নিয়ে কথা বলবো এবং কথা বলার রিজন আছে। তো তোমরা সবাই জয়েন করো, আমি তোমাদের কমেন্ট একটু পড়ি। তোমার শরীর কেমন আছে আপু? আমার শরীর একটু একটু ভালো, কিন্তু কথা শুনে বুঝতে পারতেছো অনেক বেশি ভালো নাই আমার শরীর। বাট এই যে মানুষজন কমেন্ট করতেছে, আমি বলে ভয় পাইতেছি। তো ভাবলাম যে একটু মানুষজনকে ভয় দেখায় আসি একটু যায় লাইভে, বুঝো না? গুড মর্নিং আপা, কি বলে অলমোস্ট গুড মর্নিং হবে আর কি, অলমোস্ট। আচ্ছা বুঝলাম না, বালিশ প্রেস কনফারেন্স করার পর কেন এখন সব থামানোর জন্য স্টেটাস দিতেছে? মেইন কথা হচ্ছে আমরা কোনো প্রকার প্রমাণ ছাড়া কথা বলি নাই। এবং আমি একটা পোস্ট আপলোড দিছি যেখানে আসলে মিথ্যা আইনের ভয় দেখানো হয়েছে, সেখানেও রেকর্ড আমি দিয়ে দিছি। তো আমার কথা হচ্ছে বারবার ভিউ বাণিজ্যের কথা বলে তো আসলে থামানো যাবে না। আমার তো ভাই প্রচুর ভিউ লাগবে, বাণিজ্য লাগবে, বাণিজ্য করবো দেখে বসছি, এ কারণে আসলে কটকটি নিয়ে কথা বলতেছি। তো যাই হোক, আসলে ফাইজলামি করতে না, আমি একটা খুব সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে আসছি। পাশে আছি মার্জিয়া, থ্যাংক ইউ। আসে সিদ্দিকা আপু, আপনি কোথায়? আমি তো বাসায়। বলছে যে যে না না ওটা লাগাই দেন, বেটার হয়। বাড়ির যে যে পেজ নিয়ে কাজ করে আমি ওই পেজ বয়কট করি। সেম সেম সেম, এই মুখোশধারী মহিলাকে কেই ভয় পাবে? এক্স্যাক্টলি। আর মেন কথা হচ্ছে এখন আব্বা সব চলে গেছে, লাভ নেই। ওয়ালাইকুম আসসালাম ফারহানা। তো আমি যেটা বলতে চাইছিলাম, তোমরা হয়তো চিনো ওকে, আমি জানি না তোমাদের মনে আছে নাকি। আমার চেহারাটা দেখে আমার মায়া লাগতেছে। আসলে আমি এগুলো নিয়ে কথা বলতেছি, এটার রিজন হচ্ছে মানে আমি অন্যায় পছন্দ করি না, আমার চোখের সামনে হবে, তাও আবার এমন মানুষ দিয়ে যে মানুষ দ্বারা আমরা ইনফ্লুয়েন্স এবং আমাদেরও ক্ষতি হইতে পারে এবং অলরেডি হয়েছে। তো আমি তোমাদেরকে একটা ছোট ঘটনা শেয়ার করি আগে, যে 2022 সালে আমাদের যে জনৈক ব্র্যান্ড প্রমোটার আছেন, তোমরা সবাই ওনাকে চিনো, ওনার নাম হচ্ছে বারিশা হক। আমি আপনার নামই মেনশন করতেছি, তো কারণ আপনি তো অলরেডি আমার নামে নাকি মামলা করে রাখছেন, তো প্যারা তো নাই। আর আমার মনে হয় যে একজন পাবলিক ফিগারকে নিয়ে আমি আমার গঠনমূলক বক্তব্য রাখতেই পারি, আর যে অন্যায় করে তাকে আসলে আমি গালি দিতেও পারি। আর আপনারা যদি বলেন আমি নিয়ম ভাঙছি, আসলে আন্দোলন মানেই নিয়ম ভাঙা।
তো আপনি আন্দোলন কখনোই নিয়মের মধ্যে রাখতে পারবে না, তাহলে ওটা আন্দোলনই হয় না। আইনের এগেইনস্টে গেলেই আসলে ওটা আন্দোলন হয়। আর আসলে আমরা যারা লয়ার স্টুডেন্ট আছি বা আমরা যারা আইন নিয়ে কাজ করি, আমার মনে হয় আইনের লোক ভাঙে না, আইন ভাঙে না, দরকারে নতুন আইন বানায় আর কি, এবং প্রত্যেকটা আইনই আসলে দরকারেই পড়ে। তো আমরা সবাই জনৈক ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে চিনি। তো ওনাকে নিয়ে 2021 কি 22 সালের দিকে একটা ছেলে, যে কুমিল্লার ছেলে, তো আমার নিজের বাসাও কুমিল্লা, তো ছেলেটার নাম ছিল কবির। তো ওর একটা পেজ ছিল বদমেজাজ। তো ছেলেটা আসলে আমার খুব খারাপও লাগতেছে বলতে। 2022 সালে ও আসলে মারা যায়। ও একটা কন্টেন্ট বানাইছিল আমাদের এই প্রমোটারকে নিয়ে। তো ওই সময়টাতে আসলে তাকে ফলো করারই মতো, সে যেহেতু নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশের, আসলে তাকে তো সবাই দেখার জন্য এমন করে তাকাই থাকে। তো ওনার নামে একটা রোস্টিং ভিডিও করছিল, আমি দেখছিলাম ভিডিওটা এবং আমার কাছেও খুব খারাপ লাগছে, যেহেতু সে তখন প্রেগনেন্ট ছিল এবং আসলে যে যার মতো করে কাজ করতেই পারে। তো ওকে নিয়ে যখন এই ধরনের কনভারসেশন হয় তো আমারও খারাপ লাগছে। ঠিক পরদিনই আসলে জনৈক ব্র্যান্ড প্রমোটার বারিশা হক বদমেজাজ পেজের অ্যাডমিন কবির ছেলেটাকে কি বলে আইনের আওতায় নিয়ে আসে, কিন্তু 4 মাস ধরে আসলে আমার নামে মামলা করে আমার কাছে এখনো মামলার নোটিশই আসে নাই। তো তখন আসলে আমাদের গত সরকারের আমলে আমাদের বারিশা হকের কাজগুলো কত সুপার ফাস্ট হয়ে যেত, জাস্ট চুটকি বাজালে কিন্তু আইনের কাজ হয়ে যেত। আর এখন প্রসেসিং চলছে। তো যাই হোক, তো উনি হচ্ছে তো যখন ওকে অ্যারেস্ট করা হয় সবাই খুব রিকোয়েস্ট করতেছিল যে এত ছোট একটা ছেলে, আচ্ছা ওকে মাফ করে দেন। তো আমি আসলে আইনের মানুষ হলেও আমি আলটিমেট মানুষের ক্ষতি করতে পছন্দই করি না, এবং যেই কাজে আমার মানুষের লাইফ টাইম ক্ষতি হবে সেই কাজটা একদমই আমি করতে পছন্দ করি না। না হলে এতক্ষণে আমি ওনারে 14 শিখের জেলে আসলে ঢুকাইতাম, যেটার প্রসেসিং এখন আমি করব। এটার রিজন হচ্ছে উনি আমার পেজের সাথে কি করছে আমি দেখাইতেছি। তো ওই ছেলেটাকে যখন ইসে নেওয়া হয়, কি বলে জেলে নেওয়া হয়, তখন সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল যাতে ওকে মাফ করে দেওয়া হয়, এবং ও নাকি ওর ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার এবং ভুল করে ফেলছে। এক্স্যাক্টলি, আসলেই ভুল করছে, উচিতই হয় নাই করা। তো এরপরে যখন ছেলেটা মানে জেলে ছিল তখন দেখলাম যে আমাদের ব্র্যান্ড প্রমোটার আপা লাইভে, আমি বুঝি না ওনার লাইভের ক্যাপশন গুলা মানুষের বিপদ আপদ নিয়ে কেন হইতে হবে। যেমন আই এম সো সরি টনি আপু, তোমার দুঃখ লাগবে কথা শুনলে, বাট তারপর আমি বলতেছি ওনার মেন্টালিটি বোঝানোর জন্য। ভাইয়া যেদিন চলে যান ওই দিন উনি পোস্ট দিচ্ছেন যে ভাইয়া টনি আপুর হাজবেন্ড মানে নাই আর কি, দিয়ে উনি শাড়ি বিক্রি করছেন। চটকা দাঁত ফলাই দিব, বদমাইশ কোথাকার। মানুষের ইমোশন হচ্ছে তোর লাইভের ক্যাপশন না। তো এরপরে যখন বদমেজাজ কবিরকে জেলে নেওয়া হয়, তো ওনার জামাই ওনার মাথার মধ্যে খোপার ফুল পেতে দিতেছে, এবং ক্যাপশন হচ্ছে, আমি ক্যাপশনটা তোমাদেরকে পড়ে শোনাই। বদমেজাজ কবিরের আপডেট কি আজকে জানাবো। জানে সে কি করছে, শাড়ি বেচতে আসছে। তো তোমার আপডেট কি? তুমি যদি ওকে শাস্তি দিতে চাও তোমার আপডেট জানাইতে হবে কেন, এত দরদ মারাইতে হবে কেন? এটা হচ্ছে ফার্স্ট কথা। তো ভালো কথা, আপনার সাথে অন্যায় করছে, আপনি জেলে নিছেন। এরপর জেল থেকে যখন বের হয়েছে ছেলেটা, তখন ছেলেটার কি বলে এটাকে থেকে একটা স্বীকারোক্তি নেওয়া হয়েছে সরি বলে, মাফ চেয়ে, এবং ছেলেটা সরিও বলছে। তো ওটা তো আমার দুঃখ লাগে না, কারণ ও আসলেই কি বলে ও অপরাধ করছিল, ও অনেক বাজেভাবে একটা মেয়েকে কথা বলছে এবং এটা উচিত না। কিন্তু যদি কেউ অপরাধ করে তার শাস্তি আইন দিবে, আর তার কেউ ভুল করলে তার শাস্তি আসলে মৃত্যু হতে পারে না, কারণ এই মৃত্যুর রহস্য আছে। তখন আমি আপনাদেরকে একটা জিনিস ধরাই দেব, ঠিক আছে? ছেলেটা স্বীকারোক্তি নেওয়ার পরে ছেলেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে 1-2 দিনের মাথায়, আর যেদিন থেকে ও জেল থেকে বের হয় সেদিনই হচ্ছে ওর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হঠাৎ করে আমি ভাবছি আরে অভিশাপ লাগছে। তো আমাদের ব্র্যান্ড প্রমোটার কিন্তু খুব পছন্দ করেন অভিশাপ
কাজে লাগাইতে। যেমন আমার পেজ যাওয়ার পরে আমি ডিএক্টিভও করতে পারি, কিন্তু সে পোস্ট দেওয়া শুরু করছে, অন্যায়কারী একদিন ধ্বংস হয়। তো আমি তো তখন চুপ ছিলাম, তো তুমি কেমনে জানো যে আমার পেজ নষ্টই করা হয়েছে? সো উনি হচ্ছে ছেলেটা থেকে স্বীকারোক্তি নিল, ফাইন গেল, এরপর ছেলেটা অ্যাক্সিডেন্ট করে জেল থেকে বের হওয়ার পর এই অ্যাক্সিডেন্টের না কোনো রেকর্ড আছে বাংলাদেশে, কিন্তু প্রত্যেকটা হাইওয়ে তো ভাবে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু নর্মালি সিসি ক্যামেরা থাকে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কেউ না কেউ তো ভিডিও করে, ওই ছেলের মৃত্যুর কোনো ভিডিও নাই, এবং বলা হয়েছে একজন চাপা দিছে, ওই লোক কোথায়? এবং আমি যখন ঘাটাইলাম, আমার সাথে যখন অন্যায়গুলা হয়েছে, তখন আমার মনে হয়েছে না, কিছু একটা আছে এখানে। কারণ আমাকে ডিজিআইএফ দিয়ে কল দেওয়ানো হয়েছে, লাইফ রিস্কের কথা বলা হয়েছে। তো আমার তো আসলে আল্লাহর রহমতে পজিটিভ ভিউয়ার্স আছে, আর আসলে ওরে গুনার কে সময় আছে নাকি? আর সত্য তো সত্যই। আর কোনো হত্যা যদি হয়, কোন একটা পরিবারের প্রিয় মানুষ যদি চলে যায়, আসলে এটার কষ্টটা তারাই বুঝে যার জীবনে প্রিয় মানুষগুলোর আসলে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তো ছেলে যখন অ্যাক্সিডেন্ট করে, জাস্ট নিউজ হয় অ্যাক্সিডেন্ট করছে, তো উনি একটা পোস্ট দিছে, প্রথম বিলটা আমার হাজবেন্ডই দিছে। কেন? আপনি এত দয়ালু হলে তো ওকে আপনি এইভাবে জেল খাটাইতেন না, আপনি ওকে ওইভাবে থাকে না। আমি যেমন, আমাকে নিয়ে কেউ বাজে জিনিস বললে আমি আসলে কল দেওয়াইছিলাম ডিবি অফিসে গিয়ে, এবং ওরা চাইছিল কিছু মানে অ্যাকশন নিতে, মানে আমি বলছি ও আমার ছোট বোন থেকে ছোট, ওকে আমি কি শাস্তি দিব? ওকে বলেন অ্যালার্ট হয়ে যাইতে। তো আপনি এত ছোট একটা ছেলেকে শাস্তি দিতেন না, আপনি তো লাইভে নাটক করতেন। আপনার কাছে তো মানুষের ইমোশন হচ্ছে নাটক, ক্যাপশন, ফেসবুকের ক্যাপশন, আপনার মানুষের ইমোশন, মানুষের কষ্ট, যেটাই হোক। তো উনি পোস্ট দিচ্ছেন যে ওই ছেলেটার প্রথম বিল ওরা জামাই দিছে। হ্যাঁ, আপনারা ফোন দিছে প্রথম বিল দেওয়ার জন্য না? প্রথম 3 দিন তো হসপিটালে আইসিইউতেই ভর্তি হতে পারেন টাকার জন্য। আপনি তখন কই ছিলেন? আমি তো সার্চ করছি, আমি তো প্রত্যেকটা নিউজ ঘাটছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর পরিবারের দাবি এটা অস্বাভাবিক মৃত্যু, এর থেকে বড় কিছু তো আর থাকতে পারে না। তো আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমি আসলে করছি এজন্যই, কারণ এখন আমার মনে হয় যে রাস্তায় নামার সময় আসছে। কারণ উনি আসলে এটা সামনে আসতে দিবে না। আমার পেজে আমি ওই ছেলেটাকে নিয়ে যে পোস্ট করছি, এবং ওনাকে আমি মেনশন করে ট্যাগ করে যে লেখাটা লিখছিলাম যে মায়ের বুক খালি করছিস, তুই ভুলা যাইস না, আর আমার কোনো কিছু করলে তোরে কিন্তু একদম ছাড়বে না আমার ভিউয়ার্সরা, আমার ওই পোস্টটাই ডিলিট করানো হয়েছে। এবং আমি তোমাদেরকে দেখাই, আমার মনিটাইজেশন কিন্তু লিমিটেড, দেখো। তো তোমার কি মনে হয়, মার্ক জুকারবার্গ তোমার আব্বা লাগে? হ্যাঁ, হাউন আঙ্কেলের মতো তোর আব্বা লাগে? হ্যাঁ, যে আমি বাইর করতে পারবো না? বাংলাদেশে আইন নাই, আর এতদিনও বুঝোস না যে আমি আইনরে ডরাই না, কারণ আমি নিজেই তো আইনের মানুষ। আমি যদি ভয় পাইতাম তাহলে কি আমার তো ঘোরার শখ কোর্টে, এখন আমার অনেক মন চাইতেছে আমি একটু কোর্টে ঘোরাঘুরি করবো, একটু দেখবো কিভাবে কি করা হয়, একটু সাক্ষীতে যাব, কারণ ওকালতির জায়গাতে আমি এমনিও দাঁড়াবো, একটু সাক্ষী হই নাকি। তো ওই সময়টাতে বদমেজাজ কবিরের ডিটেইল দেওয়া হয়েছিল, যার মাধ্যমে উনি হচ্ছেন RS ফাহিম। কাইন্ডলি কেউ একটু ওনাকে মেনশন করবেন। তো RS ফাহিম ভাইয়া কনফার্মেশন দিচ্ছেন ও অ্যাক্সিডেন্টই করছে, এবং যেই মানুষের থ্রুতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক মেবি, ওই মানুষটা হসপিটালেই আছে। RS ফাহিম ভাই, আপনার উচিত ছিল অ্যাজ ইনফ্লুয়েন্সার, যেহেতু আপনাকে মানুষ শুনে, আপনাকে মানুষ বিশ্বাস করে, ওই মানুষটার স্বীকারোক্তি, ওই মানুষটার ছবি এবং প্রুফ দেওয়া যে না এই যে এই লোকটা, তাহলে ওই লোকটাকে আইনের আওতায় আনা কেন হইল না RS ফাহিম ভাই? আপনারা যদি জেনেই থাকেন ওই লোকটা হসপিটালে এবং আপনি দেখে আসছেন, তাহলে ওই লোককে কেন আইনের আওতায় আনা হয় নাই, যার কারণে, যার অসাবধানতার কারণে একটা মানুষের জীবন চলে গেছে? সে কোথায়? ওই মানুষকে আনতে হবে। কোনো রেকর্ড নাই, কিচ্ছু নাই। ওই ছেলেটার ফ্যামিলি জাস্ট অসহায়। ওই ছেলেটার পরিবার, ওর মা শুধু বলতেছে যে আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে। আমি সবগুলা ইন্টারভিউ দেখছি, এবং আমি যে পোস্ট শেয়ার করছি, ওই পোস্ট কেন ডিলিট করা হয়েছে বদমেজাজ কবিরকে নিয়ে? আমি তো এগুলা ডরাই না। আমি যদি ডরাইতাম কাজ,
তাহলে কি তোমার কি মনে হয় যে কটকটি নিয়ে আমি কথা বলতাম? কাজ ডরালে তো কটকটি চাটতাম, আমি চাইটা খাইতাম যাতে আমার কাজ আসে। আর প্রথম কথা আর মেইন কথা হচ্ছে আমি নাকি কাজ পাই না, এই জন্য ওরে নাকি আমি বেচতেছি, কারণ ও তো আসলে বিক্রি করার জিনিস, ও তো আসলে মানে ভালো জিনিস না যে রেখে দিব, ও তো বেচারি জিনিস, ওর তো বেচা খায় মানুষ, ও নিজেকে নিজে বেঁচে খায় আর ওরেও আমিও বেঁচে খাই। তো আমি তোমাদের কিছু পেজ দেখাই আমার বলে কাজ আসে না। আমি জাস্ট কোনো পেজ, আমি কোনো টেক্সটে রিপ্লাই করতেছি না, কারণ আমি আপাতত মেন্টালি মানে নর্মাল না। আর আমার জামাই কাজ করে, তোর মতো পেটে বাচ্চা নিয়ে ডেলিভারির সময় কি ইসে শুয়ে বেডে শুয়ে স্টেটাস দিচ্ছে। আমি এক প্রথম ব্র্যান্ড প্রমোটার যে ডেলিভারির সময়ও কাজ লাইভের শিডিউল নিয়ে কনসার্ন। কেন তুই জানতি না তোর আগে বাচ্চা হবে? তোর বাচ্চা হওয়ার ডেট দেয় নাই? আই এম সো সরি, আমি একটা মেয়ে মানুষ, কিন্তু এইসব মেয়ে মানুষকে আমি এমনি কথা বলি। আর তোর জামাই এরকম, তোর এত টাকা দরকার যে তোর বাচ্চা ডেলিভারির সময় যায় তোর কাজ নিয়ে কনসার্ন হতে হয়। আমার জামাই এমন না। আমার জামাই আমি সিক থাকলে আমাকে কাজ করতে দেয় না, এবং আমি নিজেও হচ্ছে নিজের মেন্টালি একটু ব্রেকডাউনে আছি, কারণ আমি নিজেও সময় নিতেছি। কারণ আমার জীবনে ঘটনা ঘটলে আমি আমার জীবনে যা মন চায় তা ঘটে যায়, আমি এমনি সংসারে বসে থাকতে পারি না। আমার নিজের জীবন আছে, আমার সংসার আছে, আমার সংসার। আমার জামার সাথে মন খারাপ হলে আমার মন চায় না সংসারে এসে আমি লাইফ করি, তোর মতো ড্যাং ড্যাং করি, ব্যাটাদেরকে ধরে ধরে আমি মানে ইয়ে করি। আই এম সো সরি, আমার বলতে হইতেছে, কারণ এই ছেলেটার মৃত্যুটা আসলে আমাকে অনেক বেশি এখন অনেক বেশি ব্যথিত করতেছে, কারণ আমি যেহেতু ওকে নিয়ে রিসার্চ করছি। তো আমি ভাবছি ওকে নিয়ে অলরেডি তো আমার অনেকজনের সাথে যোগাযোগ হয়েছে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই হবে, প্রশাসনকে দেখতেই হবে বদমেজাজ কবির ছেলেটাকে নিয়ে যে ওর মা কাঁদতেছে কতটা বছর, 2-3টা বছর ধরে, যে না আমার ছেলের অস্বাভাবিক মৃত্যু, ওর ভাই বোন ওর বাবা মা যে কাঁদতেছে, সরি ওর তো বাবা মারা গেছে, ওর মা যে কাঁদতেছে যে একমাত্র আর্নিং মেম্বার ছিল। প্রশাসনকে দেখতে হবে, প্রশাসন কেন দেখবে না? নিউজ করতে হবে। সাংবাদিকরা কেন শুধুমাত্র বারিশা হকের গলা ছিঁড়া, জাস্ট ওনার বুক দেখা যাইতেছে, পা দেখা যাইতেছে, শরীর দেখা যাইতেছে, এগুলো নিয়ে কেন নিউজ করবে? খালি এগুলো নিয়ে নিউজ কেন হবে না? প্রশাসনকে দেখতে হবে। আর না দেখলে আমরা রাস্তায় নামবো, সমস্যা কি? আমি কিন্তু রাস্তায় নামতে রাজি আছি এই ছেলেটার জন্য, আমার কোনো সমস্যা নাই, এবং আমি নামবো। কারণ আসলে প্রশাসন দেখতেছে না, তো প্রশাসনকে দেখাইতে হবে। এমনি তো আসলে একটার পর একটা হত্যা, আসলে হত্যা বলেন বা অস্বাভাবিক মৃত্যু এভাবে মানে এভাবে ঘটে যাইতে পারে না। একটা ফ্যামিলির মধ্যে, একটা ফ্যামিলির ভেতর দিয়ে কি যায় যখন একটা খুঁটি চলে যায় কিংবা একটা প্রিয়জন চলে যায়। আপনারা বলতে পারেন আমি আমার বাবাকে নিয়ে কেন বলতেছি না, কারণ আমি অন্যায়গুলো এই জন্যই সহ্য করতেছি না, কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে। আমি ওই দিন 1 মাস পর আলভিরা আপুর জন্য লাইভে আসছি, কারণ সেম সিচুয়েশনে 18 বছর আগে আমার বাবার পরিবার আমার মাকে এভাবে আমাদের 3 বোন সহ বের করে দিছে, ছেড়ে দিছিল রাস্তায়। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আলভিয়া আপু সেম সিচুয়েশন আছে, আমার মতো একটা মানুষ যদি ওই সময়টাতে আমার মায়ের পাশে দাঁড়াইতো তাহলে তো আমার মায়ের এত কষ্ট হইতো না। আমাদের একসাথে দাঁড়াইতে হবে, এবং আমি জানি আমার এক ডাকে অনেক মানুষ আসবে। এবং আপনি প্রেস করছি আমরা প্রমাণ সহ, আপনি প্রেসের এগেইনস্টে না মামলা করবেন, আমরা আপনার নামে মিথ্যা অভিযোগ দিছি। আপনি বসে বসে প্রেস কনফারেন্স করেন আর বলেন আমরা যে অভিযোগ করছি, যেমন ওরা করছে। মজা না খেলা? তোমার সাথে কি আমরা খেলতেছি? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার সাথে আমরা খেলতেছি? খেলতেছি? তুমি তো আমার পেজে বদমেজাজ কবিরের পোস্টটা ডিলিট করে তো আমার আরো সুযোগ করে দিছো মামলা করার এখন। কারণ আমি তোমার নামে পুরোপুরি ওই অ্যাকশনে এভাবে যাইতে চাই না, কারণ আমি আলটিমেট মানুষের ক্ষতি করতে পছন্দ করি না। আমি চাই মানুষ শুধরাক, মানুষ ক্ষমা চাবে এবং অন্যায় সামনে আসবে। এবং যেহেতু আমি অন্যান্য উদ্যোক্তাদের নিয়ে কথা বলছি, প্রশাসন এটাতে আগায় আসুক, কারণ এটা পুরো জাতির ব্যাপার, ওকে সবাই ফলো করে। আর ও যে নাটক করে মেয়ে মানুষে মা করে সারাদিন, মা জাতি মা জাতি, তুই মা জাতি? তুই মা কিসের মা জাতি? তোমার মেয়ে কেন দিছে আল্লাহ? তুমি কি মনে করো আল্লাহ খুশি হয়ে শুধু মেয়ে দেয়? না, তুমি তোমার কর্মের কাফারে দিবা না? তুমি যে কাজ করছো, তুমি যে মেয়েদের সাথে যে কাজগুলো করো, আমিও তো আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। এখন আমার আলহামদুলিল্লাহ জামাই আছে, আমার জামাই না থাকলেও আমার রিজিক দেখে আল্লাহ। তোর মতো মানুষ রিজিক দেখবে আমার? তোমার মনে হয় না? তো তুমি আমার পেজ ওই পোস্টটাই ডিলিট হয়েছে যেখানে আমি তোমাকে মেনশন করছি। আমার কথা হচ্ছে বের হবে এখন তো আমার অবশ্যই মামলা করতে হবে। আর যারা যারা উদ্যোক্তারা আসছো তার এগেইনস্টে প্রুফ সহ আমার অলরেডি কয়েকজনের সাথে কথা হলো, যে পার্লার একজন আপু, এরপর আরো টনি আপু তো সাথে আছে, তাই না? তো এটাই। তো তুমি তোমার নামে এত কথা বলতেছি মেনশন করে,
দা বারিশা হক, তারপরে তুমি মামলা করতে পারতেছো না আমাদের এগেইনস্টে, তুমি 4 মাস ধরে আমার নামে মামলা চালাও। এই মামলা কি বুঝেন? তুই মামলা বুঝস? মামলা কি? মামলা করলে 4 মাস ধরে ঝুলে থাকে? হাউন আব্বা যখন ছিল তখন তো তোর পরদিনই বদমেজাজ কবির কে ধরে নিয়ে গেছে, আর এখন হচ্ছে তোর 4 মাস লাগে আমার কাছে নোটিশ আসতে। তো নোটিশ আসে না কেন? তো নোটিশের ওয়েটই তো আমি করতেছি যে আমি এতগুলা মিথ্যা কথা বলছি, প্রমাণ কই? বলে ওরে বেচে আমার খাইতে হবে। তুই কি বিক্রির জিনিস? তুই বেচেই খাবো তোরে। এবার আমি তোমাদের এবার কমেন্ট পড়ি। তো আসলে আমি চাই এই ছেলেটার জন্য আসলে ন্যায় হোক, এই ছেলের পরিবার ন্যায় পাক। বদমেজাজ কবিরের কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনারা দেখে থাকেন, আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি কয়েকজনকে রিচ আউট করছি, এবং যেহেতু আমিও কুমিল্লার, আর এখন আর ওই বাংলাদেশ নাই, পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন হবে। এখানে প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে কাজ করবে, এখানে প্রত্যেকটা মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এখানে অন্যায় হওয়া প্রত্যেকটা মানুষ কথা বলবে, এখানে অন্যায় করা প্রত্যেকটা মানুষের পেজ সুরক্ষিত থাকতে পারবে না। যারা অন্যায় করে তারা প্রমোশনের কাজ করতে পারবে না, তারা ইনফ্লুয়েন্সার হইতে পারবে না, তারা ইনফ্লুয়েন্সার না, তারা হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ। আমি আমার লাইফে আমার কাছে এই পর্যায়ে এসে মনে হয় আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, আমার বাপের বিচারও পাবো না। আমি আমার আল্লাহ আমার বাপের বিচার দিবে না। আপনার কি মনে হয় আমি আমার আব্বার হত্যার বিচার নিব না? ওমা, আমি মক্কার সামনে দাঁড়িয়ে বইলা আসছি, আল্লাহ তুমি অন্যায় সামনে আনো। তোমার কি মনে হয় সব এমনি এমনি হইতেছে? না তো। তুমি যে কালকে বললা যে তুমি অভিযোগ তুলছ, কই কোন মডেল তো অভিযোগ দিল না? রোজাপুর এগেইনস্টে কোন মডেল তো পোস্ট দিল না, কিন্তু তোমাকে নিয়ে সবাই পোস্ট দিতেছে প্রমাণ সহ। তুমি কিসের? তুমি তো এটার জন্য মানহানির মামলা খাবা। আমরা প্রমাণ সহ কথা বলছি, আমরা কোনো এমনি অভিযোগ দেই নাই। এবং ওর বদমেজাজ কবিরের ফ্যামিলি বলতেছে। তো তুমি একটা প্রেস ডেকে তুমি অভিযোগ দিতেছো, তুমি তো বলছো পাশের মেয়েটা নামে মামলা চলতেছে, তোর মামলার নোটিশ আমি যদি না পাই রে, তাহলে দেখিস আমি তোর মামলার নোটিশ চাই। আমার মামলার নোটিশ হাতে আসতে হবে। এখন বারিশা হকের আমার নামের মামলা করতে হবে, কারণ আমাকে কেন কল দেওয়া হচ্ছে গুলশান 1 থানা থেকে। যদি আমি ফেসবুকে তোমার নামে কিছু বলে থাকি, তাহলে আমার ফেসবুক পেজ সার্চ করে পুলিশ রিসার্চ করে দেন আমার সাথে যোগাযোগ করবে পেজের থ্রুতে। তুমি আমার নাম্বার কই পাইছো? তোমার সাথে আমার জিন্দেগিতে কথা হয় নাই কি? গুলশান 1-এর উজ্জ্বল চৌধুরী চক্রবর্তী, ও সরি, থ্যাংক ইউ বাবু, উজ্জ্বল চক্রবর্তী আমার জামা আবার মনেও করে দিছে। উনি আমার কল দিছে, কই এরপর তো আমার আর কল দেয় না, আমি যখন লাইভে ধরছি। আমার কথা হচ্ছে তুমি জিডি করলে কেন ফোন দিবে? আর তুমি নিজের নামে কোনো জিডি করো নাই, তুমি ধরছো একটা গ্রুপ ধরছো আর একটা পেজ ধরছো। তুমি তো নিজের হয়ে জিডি করতে পারো নাই, কারণ তুমি অপরাধী। তুমি জানো তোমার একটা টান দিলে তোমার 10টা বের হবে। তুমি আমারে খাপাইছো, আর তুমি এটাই ভাইবা নিও মার্জিয়া খান সিমিন সোশ্যাল মিডিয়াতে আসছে খালি তোর জন্য, তোর সব সত্যি টান দিয়ে ছিঁড়ার জন্য আসছে, বুঝছো? টান দিয়ে নামানোর জন্য আসছে, বা টাকা দিয়ে চামচা পুষে। ও আমার পেজে হাত দিছে, ও জানে না এসব আমি ডরাই না বস্তি। ও ফেসবুকের জন্য, হ্যাঁ এটা আমার রিজিক, আমি কখনো রিজিক অসম্মান করি না, কিন্তু আমার রিজিকের মালিক আল্লাহ, কোনো বারিশা হক না। আর খালি কাজ পায় না, কাজ পায় না কি? আমি কি প্রমোটার? আমি ব্লগার, আমি ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্স করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আমি কি প্রমোটার? আমি শখে প্রমোশন করি, আর আমি ছোট উদ্যোক্তাদের সাথে কাজ করি। তোমার তো এখন দেয় না খাবার। তোমার কি মনে হয় আমার কাছে কোচ আসে না? আমি জানি না। হ্যাঁ, তোমার জামাই সহ বসে তুমি প্রেসে বসে অভিযোগ তোলো প্রমাণ ছাড়া। কাগজে কিসের প্রমাণ? এই কোন মডেল বলছে? নাম নিলে সব ক্লিয়ার হবে নাকি? আর আমার নামে কিসের মামলা? কিসের মামলা? তোর নাম আসছে ট্রু কলারে। তুই যে লাইভ করলি, মিথ্যা বললি, সেই স্ক্রিনশটটা তারপর তো বেরোই হইলো তোর এক কোন। তুই বলছিস হ্যাঁ কে পিয়াল, তখন বলছে হ্যাঁ আমি বারিশা হক, বলছে যে হ্যাঁ বল, তোর তো চিনেই, তুই আবার বলি কেন মিথ্যা কথা? তুই বুঝছস তুই কার হাতে পড়ছস? যে ডরায় না, যে সত্য ডরায় না, সত্য বলতে ডরায় না।
বুঝছস তুই কার হাতে পড়ছস? আমি অসুস্থ, আমি জাস্ট আলভি আপুর জন্য ওই দিন লাইভে আসছি। এবার বুঝ আমি অন্যায় দেখলে কেমনে ইয়ে করে ওঠে। আর একটা ছেলে মৃত্যুতে তার বাবা মা মনে করতেছে, পুরা জাতি মনে করতেছে। আমার পোস্ট ডিলেট হয়েছে। আরে ফাহিম ভাই, আরে ফাহিম ভাইকে মেনশন করো। আপনি প্লিজ ওই ছেলেটার আমাদেরকে ডিটেইল দেন। আপনার উচিত ছিল ওর ডিটেইল নিয়ে ওকে আইনের আওতায় আনা। আপনি ওই ছেলের কি হসপিটালে দেখে আসছেন যে বদমেজাজ কবিরকে বাইক দিয়ে চাপা দিচ্ছে? আপনি একজন, আমি জানি না সোশ্যাল মিডিয়াতে আসলে কারা কারা মানে রাজ করতেছে। সোশ্যাল মিডিয়ার কোনো কিছু তোমরা ট্রাস্ট করো না, আমাকেও করো না। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা নিজেরা যাচাই করে ভাই নিও। বিশ্বাস করো, ডেঞ্জারাস। তোমাদের কোনো ধারণা নেই মানুষ কি পরিমাণে ভয়ঙ্কর হইতে পারে। তোমরা সেফলি চইলো, কারণ আমি ভোকাল হইতে পারতেছি কাজ তোমরা আসো। আচ্ছা, আমি জানি না আসলে গত সরকারের আমলে উনি আসলে একদিনে সাইবার বুলিং এর শিকার যারা হয়েছে তাদের সে হিসেবে সে ইয়ে করতে পারে। পিয়া জান্নাতুল আপুকে মেনশন করো। পিয়া জান্নাতুল আপু আপনাকে নিয়ে না শুটিং করলে আদালতে, কই? মেয়ের অধিকার না চাইছে, কই? মায়ের বুক খালি হয়েছে, কোথায় মেয়ের অধিকার? সে না মা, কই? বদমেজাজ কবির ছেলেটার মাকে কি সে একবার জড়াই ধরছে, নাকি ওরে দেখতে গেছে মারা যাওয়ার পরে? তোমার ক্যাপশন, মানুষের ইমোশন, মানুষের মৃত্যু, তোমার ক্যাপশন। তুমি খালি আল্লাহ বিচার করবে। তুমি বুঝতেছো না আল্লাহ বিচার করছে দেখে মার্জিয়া খান সিমিন ফেসবুকে আসছে? হ্যাঁ, করতেছো, ঠিক করতেছো। হ্যাঁ মুস্কান, তোমরা আমার পাশে এখন না, সবাই বলতেছে। আমি একা কথা বলছি, এমন দিনও গেছে এই অনলাইন নিয়ে আমি একা কথা বলছি। আমি আমার ফ্রেন্ডস ছাড়াইছি, কারণ ওদের কথা ছিল, এবং মানে ওদের কথা ছিল হচ্ছে নিজেরটা চিন্তা করতে, দরকার নাই হ্যান ত্যান। আমি হইতে পারে আমার ক্ষতি, কিন্তু আমি জানি আমার আল্লাহ তো আছে। কিন্তু আমি যদি এখন 10টা মানুষের রিজিক রক্ষার জন্য নীতির বাইরে যাই, খোদা আমার কোন রিজিক টান দিবে আমি জানি না। আমি খোদা ভয় পাই। পিয়া জান্নাতুল আপু, আপনি কি জানেন আমরা সবাই মিলে এখন আইনের মানে আশ্রয় নিতে যাচ্ছি, উদ্যোক্তারা মিলে। আমার পেজের মনিটাইজেশন অফিসে নষ্ট হয়েছে এবং আছে যে বদমেজাজ কবিরের পোস্টটাই ডিলিট হয়েছে, এবং এর আগেও যে হ্যারাসমেন্টের শিকার হয়েছে অনেক মানুষ আছে। এখন তো রোজা আপু আছে। আপনি কি জানেন রোজা আপু কোথায় থাকে? লন্ডন, যেখানে ওকালতির হাইয়েস্ট ডিগ্রি নিয়ে মানুষ আসে, ব্যারিস্টারি। আপনি বলেন আপনার সামনে ব্যারিস্টার বসা, ব্যারিস্টার খাইয়া দেয় কাম নাই না? ব্যারিস্টার বুঝেন, লন্ডন থেকে ডিগ্রি না নিলে তাকে ব্যারিস্টার বলে না। একটু নর্মাল স্টাডিও তো করে মানুষ। হ্যাঁ, বাংলাদেশের আইন এখন আরো সোচ্চার, বলে এখন তো একটু স্লোতে যায় না, বাংলাদেশের আইন এখন সোচ্চার। সো পিয়া জান্নাতুল আপু, আমি কিন্তু এটা নিয়ে খোঁজ নিব, যেহেতু ওই সময় বলা হয়েছে আমার নামে মামলা করা হয়েছে এবং আপনি সেই লয়ার ছিলেন। আমি কিন্তু ওই মামলা খুঁতাবো। এখন আমার মামলা নাম্বার লাগবে। আমার নামে যদি মামলা না হয় ওই টাইমে আমি মানহানির মামলা দিব। এবার 2 মামলা যাবে, আমার পেজ নষ্ট আর সেকেন্ড মানহানির মামলা। যদি বলে যে আমার এগেইনস্টে মামলা করে না উজ্জ্বল চক্রবর্তী আর বাপরে সুদ্ধা তুলে নিয়ে আসবো আমি গুলশান থানা থেকে। ও কি মনে করছে? ভুলভাল মামলার কথা বলে আমার নামে বলে না মামলা চলতেছে। পাশের মেয়েটা প্রেসে বলছস না, পাশের মেয়েটার নামে মামলা চলতেছে, এই মামলার নাম্বার আমার লাগবে। এই মামলা খুঁজতে আমি এবার যাব। আমার নামে মামলা চলতেছে আমি দেখবো না। আর যদি 4 মাস 3 মাস আগের মামলা না থাকে রে আমার নামে, তুমি একটা ইসের মধ্যে বলছো নাম্বার নিয়ে করছো, তো আমরা নাম্বার দিছি, মানুষ বাইর করছে বাড়ির সব নাম, আর তুমি বলতেছো ফোন দিয়ে আপনি কি কোন প্রকার অ্যাকশন নিবেন? ও মুনাপু কেন অ্যাকশন নিবে?
তোর নাম আসছে, তুই না অ্যাকশন নিবি। তোর বলে মানহানি হইতেছে, তুই এনলিস্টেড আর্টিস্ট, তোর বলে মানহানির দাম বেশি। তোর যদি এমন হইতো যে মানুষের লেভেল অনুযায়ী মানহানির টাকা মানে বিচার করে, তাহলে তোর হয়তো জিরো না, গু হইতো তোর মানহানির ইয়ে কি বলে মানহানির বিনিময়ে গু হইতো। গু দিলে তোর মানহানির মামলাটা আর কি কার্যকর হইতো, বুঝছস? তুই জানস, তুই মুনাফর যে ফোন দিয়ে বলছস এই রেকর্ডিং গুলা যে আমি ছাড়লাম, তুই জানোস এটার জন্য তুই কি পরিমাণে মানহানির ইয়েতে যাইতে পারস? ভুলভাল আইনের ব্যাখ্যা দিস, তোর ব্যারিস্টার বসা। তুই আমার এমপি এইটা বলছেন, আমার এমপি কে আমি জানাবো আমার এমপি এখন ঘুমাচ্ছে নাকি বিজি আছে। হ্যাঁ, তোমার এমপি রে জানাবো। তুমি জানো না এখন বাংলাদেশ এমপি নাই? তোমার কোন এমপির কাছে তুমি যাবা? এই বাংলাদেশের আইনের কাজ এমপি করে? তুই পুলিশের কাছে না যে তুই এমপির কাছে যাবি না, তুই ব্যারিস্টারের কাছে যাবি। এই উকিলের কাছে কখন যায় মানুষ? তুই মামলা না করে তুই উকিলের কাছে কখন যায়? পরামর্শ করে তুই মামলা করবি, তারপর না এটা কোর্টে যাওয়ার পর উকিল দরকার পড়বে, পরামর্শের জন্য উকিল দরকার পড়বে। তুই কোন এমপির কাছে যাবি? তুই এমপি কি করবে? এমপির কাজ কি এসব করা? কে কারে হুমকি দিছে? মামলার কাজ এমপির? এমপির কাজ দেশ সংস্কার করা, এলাকা সংস্কার করা, দেশের কাজে আসা। এমপির কাজ কি আইনের কাজ করা? তুই তো এটার জন্য খাবি। তুই যে বলছিস রেকর্ডিংটা আমি ছাড়ছি না, হাউন আঙ্কেল বাসার তবলা বাজা ফাটাই দিচ্ছে। ফাটায় নাই, ওর তবলা ফাটায় নাই, ওর তবলা আমার ভয়টাই আমি ফাটাবো। তো আমার কথা হচ্ছে, ওয়েট আমি একটু কমেন্ট সেকশন একটু রেস্ট্রিক্ট করি। ওয়েট, বদমাইশ, তুই আমার পেজ নষ্ট করতে, পেজের জন্য ইয়ে করতেছস না? তুই কি জানোস তুই যে আরো বেশি ইয়ে করতেছিস? যে যাই করবে সব তোর উপরে যাবে, কারণ তুই এগুলো করতেছিস। তুই প্রেস ডাকছস, দাঁড়া ওয়েট। এই তোর নামে যদি মিথ্যা অভিযোগ দেয়, তুই প্রেস ডাকবি না? প্রেস কেন ডাকবি? আমি একটু শুনি, প্রেস কেন ডাকবি? প্রমাণ কই? তুমি যে বললা আমার নামে মামলা চলতেছে, কই? আমি মামলা এখন খুঁজবো, যে আমার মামলা নাম্বার লাগবে, কারণ ওই মামলা নিয়ে আমার লড়তে হবে না। আমি দেশের পরে কেমনে যাব? হ্যাঁ, আমার তো ফিউচার আছে, তোর মতো কি লাইফলেস নাকি? আমি আপাতত বন্ধ রাখছি কারণ আমি একটু স্ট্রেসড। ওকে আমার শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার কথা হচ্ছে তোমরা যারা যারা চাও আমার সাথে যাবা। আর অনেক উদ্যোক্তা অলরেডি আমরা এক হয়েছি যে আমরা আমাদের এই যে আমার পেজের এটা হইলো, অনেক উদ্যোক্তা হ্যারাস হয়েছে, অনেক উদ্যোক্তার পেজ নষ্ট হয়েছে। সবাই এখন আমরা মামলা করতে যাব, আমরা আইনের আওতায় যাব। হ্যাঁ, আমি তোমার বলেই যাইতেছি, কারণ আমার ভিউয়ার্সদেরকে আমি জানাই রাখতেছি, এবং তোমরা আরো যারা চাও তারা আমাকে জানাও, আমাদেরকে জানাও, টনি আপুকে জানাও। টনি আপুর সাথে আছে এবং টনি আপু আমাদের সাথে থাকবে। তো তোমরা যারা চাচ্ছ আমাদের সাথে জয়েন করতে, জয়েন করো। আর বদমেজাজ কবির ছেলেটাকে নিয়ে আসলে আমরা জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর বদমেজাজ কবির, দ্যাটস ইট। প্রশাসনকে দেখতে হবে, প্রশাসনকে প্রমাণ করতে হবে যে ও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, যদি এটা সত্যি হয়ে থাকে। আমরা চাই ওর মা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলুক। উই ওয়ান্ট জাস্টিস ফর বদমেজাজ কবির, উই ওয়ান্ট জাস্টিস ফর অল দ্য ভিকটিমস। সব ভিকটিমের জন্য চাই, সব। আমরা দরকার হলে রাস্তায় নামবো, আমিই তো নামবো। ও কি মনে করছে আমি রাস্তায় নামবো না? প্রশাসন না দেখলে প্রশাসনের আমি আঙ্গুল দিয়ে দেখাবো, আইনকে আমি আঙ্গুল দিয়ে দেখাবো। আর অনেক মানুষ আছে আমার কথায়, টনি আপুর কথায়, অনেক উদ্যোক্তার কথায়। এবং বদমেজাজ কবিরের কি কোনো ফ্যান ফলোয়ার্স নাই? ওর বন্ধু বান্ধব, ভাই বোন, ওর বাপ মা নাই? হ্যাঁ, তুমি প্রেস বন্ধ করো এখন, প্রেস করে একদম। তুমি কিন্তু নিজের কপাল থাকে না, শনিরাই কানতেছো তুমি বদমাইশি করে। তুমি প্রেস দেখো না, বদমাইশ। আবার বলে মামলা চলতেছে। মামলা যদি না পাইলে আমি 3-4 মাস আগের। যাই হোক, তোমরা সবাই
হচ্ছ কি বলে সত্যের সাথে থাকবা, ভয় নাই। কারো না কারো সত্য বলতে হয়, কাউকে না কাউকে নিজের সবকিছু বিসর্জন দিয়েও সত্য বলতে হয়, যাতে তোমরা ভালো থাকো, যাতে সবাই ভালো থাকে। কাউকে না কাউকে তো বলতেই হয়। এই দেখো এখন সবাই বলতেছে, তো আসলে এটা শেষ না, সত্যি তো সামনে আসতে হবে, দ্যাটস ইট। এবং তুমি মা করো, তুমি মাটাকে কি জড়াই ধরছো গিয়া যখন মারা গেছিল, তুমি বিল দিছ, তোমার কি মনে হয় তোমার কাছে টাকা সব? দুনিয়ার সবার কাছে টাকা সব না। এবং এবার তোমার টাকা তুমি বাঁচায় রাখো, তোমার তো অনেক মানুষকে এখন টাকা গলা বেলা খাওয়াইতে হবে, বুঝো নাই? যেমন তুমি খাইছ অমনি এখন টাকা খাওয়াইতে হবে, বুঝছো? যেমন তুমি আর কি এতদিনের যে খাইছ এমনি এমনি খেয়ে খেয়ে মানুষকে একদিনের মধ্যে শাস্তি দিচ্ছ, এখন জাস্ট টাকা রোল করে করে তোমাকে খাওয়াই দিব সুন্দর মতো। টাকা জমাও, তুমি তো এখন পাইতেছো না, কাজ সামনে পাবাও না, যেগুলো চায় চয়ে নিচ্ছ ফাইন, টাকা জমাও, তোমার মামলার জন্য লাগবে। আর তুমি তো ভেরি সুন ভাগতেও যাইতে পারো, আমার মনে হয় সেই ব্যবস্থাও করা হইতেছে। তুমি মৃত মানুষের নিয়ে তুমি নাটক করো, তুমি নিউজ করো, তুমি সমবেদনা জানাও না, আমি তোমাকে নিয়ে সমবেদনা জানাবো। আর আল্লাহ বিচার করলো, আল্লাহ বিচার, তুই ন্যাংটা তুই আল্লাহর কাছে বিচার চাস না, মিথ্যা কথা বলে। তোমাকে নিয়ে তো জাহাঙ্গীর কবির পর্যন্ত আজকে পোস্ট করছে। আকিব একটু ইয়েটা দিয়ে স্পিকারটা দেন তো, জাহাঙ্গীর কবির পর্যন্ত তোরে নিয়ে পোস্ট করছে। আমি তো ভাবছি জাহাঙ্গীর কবিরের কাছে যাব, কারণ আমার আবার একটু সুগার লেভেল একটু হাই লাগতেছে আমার কাছে, তো আমি ভাবছি জাহাঙ্গীর কবিরের কাছে আমি একটু যাব আর কি। দেখো বলে জাহাঙ্গীর কবির হচ্ছে তোর মতো কটকটি বেঁচে এখন কি ভিউজ পাইতে চায়। তুমি জানো না সত্য আসলেই কোনোদিন চাপা থাকে না। আমি যেদিন স্টার্ট করছিলাম এইটা নিয়ে অনলাইন নিয়ে কথা বলা, ওই দিন আমি প্রথম দিন আমি সমালোচনা করছিলাম গঠনমূলক, তোর ওইটা সহ্য হয় না, এবার তোর এইগুলো সহ্য করতে হবে, কারণ তোর ওরে বাবারে উনি এমন একজন আসছে, ওনার কথা বলা যাবে না, আমার লাইভ ডিলিট করতে হবে, আমার আইনের আওতা যাবে। কই তুই প্রথম লাইভ নিয়ে প্রথম দিন থেকে তুই বলতেছিস, আমি ওয়েট করতেছি হ্যাঁ মামলা না। আমরা একটু গান ছাড়ি, চিল হয়ে তারপর যাই, তোমরা এবার কমেন্ট করো, বুঝছো? আমার পেজ যখন গতবারও নষ্ট করছে, একদিনের মাথায় আমার জামাইয়ের মাত্র 4,500 ফলোয়ার্সের পেজ পপুলার নামে চলে গেছে। বুঝো আমার মতো সত্যবাদী মানুষের কত ডিমান্ড। আমি আসছি কয়দিন, শুক্রে 2 দিন, তুমি একবার 16 বছর কাজ করো, একবার 17 বছর কাজ করো, তারপরে তোমার এই অবস্থা। আমি তো ডরাই না, আমি একটু রিল্যাক্স হবো গাইস, রিল্যাক্স হয়ে দেন যাবো। তোমরা এবার বলো আপু দেখে রাখে নয় আবার জলদি বাংলাদেশ বাইরে চলে যায়, এত কি সহজ? ও বাংলাদেশে বাইরে যাবে মানে তোমার কি মনে হয়? এত কি সহজ? ও এখন তো কেউ নাই, এখন তো ওর 35 লাখ টাকা রেমুনারেশন দেওয়ার মতো কেউ নাই, ও বাইরে যাবে যাক। যেটাই হোক গাইস, অনেক রাত হয়ে গেছে, এখন জাস্ট টাইম হচ্ছে জামাইকে দেওয়ার। তো তোমরা দেখছোই, এবং খুব সুন্দর একটা মুড নিয়ে আসলে আমরা তবলা বাজিয়ে আমাদের লাইফটা শেষ করব। সো তবলা বাজানো টনি আপু, তবলা বাজানো ওরা আমি শিখাবো, তোমার জামাই ভাইয়া শেষ কষ্ট এটা নিয়ে মারা গেছে না, এই কষ্ট তোমার সারা জীবন থাকবে। জানি তোমাদের চোখে মুখে ভালোবাসা, ও আমি এত ভালো তবলা বাজাই টনি আপু, ওর তবলা বাজানো আমি শিখাবো তোমার, আমি কথা দিতেছি। তবলা আমি যে ভালো তবলা বাজাই বলছি না, আমার কারণ নিয়ে আসছে গাইস।
আমি ডাস্টবিন দিয়ে তবলা বাজাইছি, আমি বাতাসে দিয়েও তবলা বাজাতে পারবো। তো তোমরা থাকো। তো আমার জামাই দালাল বাড়ে না, আমার জামাই জীবনের নিয়ে কথা বল না। আমার জামাই যখন দেখছে আমি গান করতেছি, আর আমার জামাই সবসময় খেয়াল রাখে আমি কি করি না করি, আমার কিছু লাগে নাকি, বুঝছো? আউটলেটের মালিক হতে পারেন, তবে একটা রেস্টুরেন্টের ফেক ভাই, ওর মতো ফেক, ও যে পাগল, ও যে ভণ্ড। এই জন্য আমারও তো বলছে যে আমি বলে মানুষের প্রোডাক্ট নিয়ে আটকায় রাখছি। বিশেষ করে আমার বাসায় আসলেই 2 মাস ধরে অনেক প্রোডাক্ট পড়ে আছে, কিন্তু আমি তো অসুস্থ, আর কোনোটা পেইড প্রমোশন না। আমি পেইড প্রমোশন হাতে গোনা করি, হাতে গোনা, সবই পিআর প্রমোশন, এবং সবাই জানে আমি সিক। কেউ আসলে অভিযোগ করলে কয়েকজনের খারাপ লাগছিল, স্বাভাবিক, এটা আমি জানাইতেও পারি না। আমি প্রচুর সিক ছিলাম, তোমরা জানো যে আমার একটা দুর্ঘটনা ঘটছে বেশ কয়েকবারই। তো আমি তাদেরকে বিকাশেও টাকা পাঠিয়েছি, ইভেন এমন হয়েছে যে আমি প্রমোশনও করছি, আমি আবার সেটা পেও করে দিছি, এবং এটাই বলছি যে আমি একটা কাস্টমার হয়ে কিনলাম। তো আমার নামেও বলছে তোর কথা কেউ বিশ্বাস করে? তবলা বাজায় দিয়ে তোমাকে আমি, তোমারে নিয়ে আমি তবলা বাজাবো, বুঝছো? আমি একদিন লাইভ এসে দেখবো যে বাটার তবলা বাজাইতেছে, বুঝছো, আর আমরা হচ্ছে শ্যান শ্যান গানে নাচতেছি, বুঝছো? আপু লাভ ইউ, থ্যাংক ইউ। তোমরা আমাকে বিশ্বাস করছো, আমাকে অনেক বেশি বিশ্বাস করছো, অনেক বেশি গ্রহণযোগ্যতা দিছো। না হলে আসলে জানি না, আমার এত ভালো ফিল হয় এখন যে সত্য বলার মজাই আলাদা, বিশ্বাস করো, সত্য বলার মজাই আলাদা। যাই হোক, তো থাক, লাস্ট মোমেন্টে রাগ করে না, রাগ করতেছি না মুস্কান। তো তোমরা থাকো, ইনশাল্লাহ কালকে দেখা হবে না। যদি আমি সুস্থ থাকি তাহলে লাইভে আসবো, আর না হলে তো তোমাদের সাথে আমার এমনিও যোগাযোগ হয়। তোমার সাথে আমি কথা না বললে আমার নিজেরই ভালো লাগে না। তো থাকো তোমরা তাহলে, আল্লাহ হাফেজ, টাটা। রাইট আপু, তুমি পেইড প্রমোশন করো না আমার পেজে ফ্রি। আমি রহমান অঞ্জু, আমি পেইড প্রমোশন হাতে গোনা করি, তাও যদি ওরকম হয়, এবং মানে মানে আমি পেইড প্রমোশন ধরতে গেলে করি না, খুবই কম করি, লিমিটেড। কারণ আমি তো ব্লগার, আমার ব্লগিং থেকে টাকা আসে, আর আমি ছোট উদ্যোক্তাদের সাথে থাকি। না তোকে আমি কথা বলতাম, ওর মতো চাটতাম গিয়া মানুষে। সাচু, তোমাকে দেখতে তোমার ট্রু ফ্যান হয়ে গেছে, থ্যাংক ইউ। দেখে দেখো আবার কোন নাটক করে, তবলা আলীর নাটক, তবলার সাথে আরো আমি তো কাহন নিয়ে আসছি, গিটার নিয়ে আসছি, সব কিছু আছে। তো তোমরা থাকো তাহলে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। এবং উই ওয়ান্ট জাস্টিস ফর বদমেজাজ কবির। রাস্তায় নামতেছি, রাস্তায়, তুই রাস্তায় স্ট্রাইক মারিস, যা। আল্লাহ হাফেজ। আর ভিউয়ার্সদের জন্য দিচ্ছে, আর বাতাসের জন্য আল্লাহ হাফেজ।